স্বাগত 2025 বর্ণিল আতশবাজি সহ দেশে দেশে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর বরণ। 25 জুলাই গণহত্যার বিচার দেখতে চায় সাধারণ মানুষ। শক্ত পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে চলার প্রত্যয়। আমাদের যে অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে। দেড় যুগে পুঁজিবাজার থেকে 1 লাখ কোটি টাকা হাওয়া। সংস্কার শেষে আসছে বছর ঘুরে দাঁড়ানোর আশা। এবং শরীয়তপুরে পদ্মা নদীতে ঠেকানো যাচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। ঝুঁকিতে 1,500 কোটি টাকার বাঁধের স্থাপনা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। খ্রিস্টীয় নতুন বছর 2025 বরণ করল বাংলাদেশ। আতশবাজি, ফানুস সহ নানা আয়োজনে পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। নাগরিকদের প্রত্যাশা, পরিবর্তিত বাংলাদেশ 2025 সালে পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। বাকিটা জানাবেন রকিবুল রাহাত। নিষেধাজ্ঞা অমান্য করেই পুরান ঢাকার আকাশ সেজেছে বর্ণিল রঙের আতশবাজিতে। মুহুর্মুহ আতশবাজি আর পটকার শব্দ বার্তা দিয়েছে পুরাতন বিদায়ের। মহাধুমধামে আহ্বান জানিয়েছে নতুনকে। 2025-এ একটা সুন্দর দেশ চাই, স্বাধীন দেশ চাই, সুষ্ঠুভাবে স্বাধীন নাগরিক হিসেবে এই দেশে বাঁচতে চাই শান্তিতে। ভালো কিছুই চাই, যাতে সামনের দিনগুলো অনেক ভালো যায়। খোলা স্থানে জমায়েত নিষেধ ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের, তাই ছাদে ছাদে জমকালো আয়োজন। উৎসাহের কমতি নেই উদযাপনেও। লোকসমাগম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। 2024 সালকে ঘটনাবহুল ও স্মরণীয় বলছেন অনেকেই। তাতে প্রাপ্তি অপ্রাপ্তির মিশেল। 24 তো খারাপই ছিল, কিন্তু আরেক দিক দিয়ে ভালো যে স্বৈরাচার পতন হয়েছে। আমাদের অনেক স্বজন হারাইছি, আর ভালো বলতে মানে সব ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বৈর শাসকের হাত থেকে মুক্ত পাইছি। 2024-এ যেগুলো হয় নাই, 2025-এ ইনশাল্লাহ সেগুলো করার চেষ্টা করব। সেসব দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে সুখ, সমৃদ্ধি আর শান্তির প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। সবাই যেন পাখির মতো উঠতে পারে, এরকম ভালো চাই। দ্রব্যমূল্য সহ, নিরাপত্তা সহ, জাতীয় নিরাপত্তা সহ, বৈষম্যহীন বাংলাদেশ হোক, এটাই আমাদের প্রত্যাশা 2025-এ। 31st নাইট ও নতুন বছর উদযাপনে বিশৃঙ্খলা ঠেকাতে নগরী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। রকিবুল রাহাত, এখন ঢাকা। আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জমকালো আয়োজনে ইংরেজি নববর্ষকে বরণ করে নিচ্ছে সাধারণ মানুষ আর পর্যটকরা। টাইম জোনে ভিন্নতা থাকায় যুক্তরাষ্ট্রে আরও কয়েক ঘন্টা পর উদযাপিত হবে নববর্ষ। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই আতশবাজি আর আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো আকাশ। বর্ণিল নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পুরো বিশ্ব। বেজে উঠেছে লন্ডনের বিগ বেন। প্যারিসে বর্ষবরণে আইকনিক চ্যাম্পস এলিসিস এভিনিউতে হয়েছে জমকালো আয়োজন। জার্মানিতে ব্র্যান্ডেনবার্গ গেটে বর্ষবরণ আয়োজন দেখতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে জার্মানি, ফ্রান্স, ইউক্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। কারফিউর কারণে বর্ষবরণ নিয়ে কোনো আয়োজন ছিল না ইউক্রেনের রাজধানী কিয়েভের ল্যান্ডমার্ক মেইদান স্কোয়ারে। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ইংরেজি নতুন বছরকে। হারবার ব্রিজের সামনে স্থানীয়দের পাশাপাশি হাজির হন অন্তত 10 লাখ দেশি বিদেশি পর্যটক। দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, সম্প্রচার মাধ্যমে সরাসরি সিডনি হারবারের বর্ষবরণের অনুষ্ঠান দেখেছেন বিশ্বের 50 কোটিরও বেশি মানুষ।
নতুন আশা নিয়ে নববর্ষ এসেছে অস্থির মধ্যপ্রাচ্য। কাতারের লুসাইল বোলভার্ডে বর্ণিল আতশবাজিতে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাধারণ মানুষও স্বাগত জানিয়েছে ইংরেজি নববর্ষকে। সংযুক্ত আরব আমিরাতের সুউচ্চ ভবন রাস আল খাইমাতে ড্রোন আর আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। দুবাইতে বর্ণিল সব আতশবাজির প্রদর্শনী ছিল স্কাই স্ক্র্যাপার বুর্জ খলিফার ওপর। বিশ্বের বিভিন্ন দেশে ৩৯টি ভিন্ন টাইম জোনের কারণে নতুন বছর উদযাপনে ২৬ ঘন্টার মতো সময় লেগেছে পুরো বিশ্বে। সবার আগে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরাবতী। এরপর নতুন বছর এসেছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে। কিছুক্ষণের মধ্যে ইংরেজি নতুন বছরকে বরণ করবে যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বর্ণাঢ্য আয়োজনে ইউরোপ আমেরিকায় নতুন বছরকে বরণ করে নিল ভিন্ন চিত্র। যুদ্ধ বিধ্বস্ত ৩ দেশ ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননে নতুন বছরে জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন না থাকলেও সবার প্রত্যাশা যুদ্ধ বন্ধের পাশাপাশি বিশ্বে ফিরবে শান্তি ও স্থিতিশীলতা। বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর পুরনো সব বেদনা দুঃখ ভুলে নতুন বছরে আনন্দ ও গল্পের সূচনা। রাজধানী দামেস্কে জমকালো কোনো আয়োজন না থাকলেও ভয় ডরহীনভাবে নতুন বছরকে স্বাগত জানান সিরিয়ানরা। পরিবার পরিজন নিয়ে রেস্টুরেন্টে সময় কাটানোর পাশাপাশি অনেকেই করছেন কেনাকাটা। নতুন বছর হবে শান্তি ও সমৃদ্ধির এমন প্রত্যাশা সকলের। في امان في عم ينشروا الامان شباب المنطقه الهيئه بس يعني لسه في شويه خوف. السنه بالذات اغلب الناس ما عملت حفلات على الاعياد، حذر الناس. الموضوع الاقتصادي، موضوع الخدمي شوي. بنحب اجواء البيت، بتحس العيد باجواء البيت افضل واحسن، في محبه اكثر، بنجتمع كلياتنا على طاوله واحده. নতুন বছরে বিধ্বস্ত গাজা উপত্যকায় নেই কোনো আনন্দ উৎসব। দুর্যোগপূর্ণ আবহাওয়া কষ্টের মাত্রা বাড়িয়েছে আরও। বৃষ্টি ও প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ তাঁবু, যা মেরামত করতে হিমশিম অবস্থা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। মাথা গোজার ঠাঁই টিকিয়ে রাখতে চলছে সংগ্রাম। ما حدش معترف فينا، احنا عشنا السنه اللي فاتت وان شاء الله احنا نتمنى انه نصير زينا زي اي واحد في العالم، في بلاد العالم، انه احنا نتمنى انه احنا نعيش زيهم. এদিকে ইসরায়েল, ফিলিস্তিন ও হিজবুল্লাহর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে আতঙ্কে নতুন বছরকে বরণ করে নিয়েছে লেবাননের বাসিন্দারা। রাজধানী বৈরুতে সাদামাটা আয়োজন থাকলেও ভাটা পড়েছে হোটেল, রেস্টুরেন্ট সহ পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। For the war, we have a fully booked. You can see till September we stop of working. We wait for December the whole year long because during December our turnover is like is equal to half of the year, 6 months of the year. حديد غيرنا فيترين منا كهرباء منا ضاع جديد. لا في تفاؤل. নতুন বছরে বাতাসে বারুদের গন্ধ ভুলে লেবাননে ফিরবে শান্তি ও ঐক্য, এমন প্রত্যাশা সকলের। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। বহির্বিশ্বের দাসত্ব শিকল থেকে মুক্ত হয়ে শক্ত পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের বাংলাদেশ। ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার করে রচিত হবে স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প। অতীতের দুঃখ দুর্দশার স্মৃতি মুছে রচিত হবে নতুন অধ্যায়। রাজনৈতিক ঐক্যের হাত ধরে তৈরি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। 2025 সালে এমন সব প্রত্যাশা করছেন সাধারণ ছাত্র জনতা। তবে সব প্রত্যাশা ছাপিয়ে 25-এর মধ্যেই জুলাই গণহত্যার বিচারের তাগিদ তাদের। বেলায়েত হোসাইনের প্রতিবেদন। 25-এর রাঙা সকালে যে সূর্যটা উদিত হলো তার পেছনের ইতিহাস কতটা বিষাদময়। অতীতের 53টা সূর্যোদয় নিশ্চয়ই সেই সাক্ষ্য বয়ে চলে অবশেষে অস্তমিত হয়েছে হতাশার কালো মেঘে ঢাকা আকাশে। 1971 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, প্রশ্নটা তো সেখানেই। স্বাধীনতার এত বছর পরও কেন 24 সালে এসে সেই একই মুক্তির আশায় রক্তে লাল রঞ্জিত হয়েছে প্রিয় মাতৃভূমির জমিন। 52টা গ্লানিময় বছর শেষ করে যখন 53তম বছর তথা 2024-এ এসে দাঁড়িয়েছিল লাল সবুজের বাংলাদেশ, তার শুরুটাই হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের এক ডামি নির্বাচনের মধ্য দিয়ে। এরপর ভঙ্গুর অর্থনীতিতে মানুষের নাভিশ্বাস আর ফ্যাসিবাদের জাঁতাকলে পড়ে কত শত অধিকার বঞ্চিত হতে থাকলো প্রজাতন্ত্রের মালিক নামের সাধারণ জনগণ।
সকল বঞ্চনার কড়ায় গণ্ডায় হিসেব বুঝিয়ে দিতে বছরের ঠিক মাঝামাঝিতে তরুণ ছাত্র জনতার রাজপথের লড়াই ছিল এক বিস্ফোরিত গণ অভ্যুত্থানের দ্রোহযাত্রা। এর মাঝে কত প্রাণ অকালে ঝরেছে, কত দেহ ক্ষতবিক্ষত হয়ে বঙ্গুত্ব বরণ করে নিয়েছে, তবুও তাদের একটাই প্রত্যয়, মাতৃভূমি অথবা মৃত্যু। যে প্রজন্ম বড় হয়েছে দীর্ঘ সময়ের দুঃখ স্মৃতি নিয়ে, তারা চান আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রক্তাক্ত সংঘাতের বিষাদময় অধ্যায়। ইতিহাসের পাতার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যে প্রজন্ম, তারা বলছেন এই যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো, সেই উত্তরণটা যেন আরও বেশি স্থিতিশীল হয়। দীর্ঘ সময়ের একটা অতীতের দুঃখ স্মৃতি নিয়ে আমরা বড় হয়েছি এই প্রজন্ম। আমরা চাই 24 পরবর্তী সময়ে 25 সালে যখন আমরা পা রাখবো, তখন এই অতীতের যে কনফ্লিক্ট, আমাদের যে ব্লাডশেড, আমাদের যেই অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই 25টা আমাদের শুরু হোক ঐক্যের মধ্য দিয়ে, 25টা আমাদের এই 25 সালটা শুরু হোক সংস্কারের মধ্য দিয়ে, এবং ঐক্য এবং সংস্কারের সংমিশ্রণে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা নির্বাচনের দিকে আমরা এই 25-এর মধ্য দিয়ে আমরা যাই। আই জাস্ট হোপ যে 2025 সালে আমাদের এই যে একটা নব উত্তরণ হয়েছে, একটা বৈপ্লবিক উত্তরণ হয়েছে মনস্তাত্ত্বিক এবং রাজনীতি সংস্কৃতি সব দিক থেকে, সেই উত্তরণটাকে আমরা আরও বেশি স্টেবল ফর্মে একটা ফরমেশনের মধ্য দিয়ে দেখতে পারবো। 2025 সালে তাদের প্রত্যাশা, সমাজে থাকবে না কোনো বৈষম্য, মানুষ মানুষের মর্যাদা পাবে, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ফিরবে অর্থনীতির স্বনির্ভরতা, আর বিশ্বের দরবারে শক্তিশালী পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। যখন ইউনূস সরকার এখানে ক্ষমতা নেয়, তাদের কাছে কিন্তু লিটারালি একটা শ্যাটার্ড দেশ, সে কিন্তু টুকরাগুলোকে তার জোড়া লাগাতে হচ্ছে। আমরা আশা করতে পারি যে 2025 সালে বাংলাদেশের একটা যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে, অন্তত দালিলিক পরিবর্তন। 2025 হবে সম্ভাবনার বছর, যখন ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই যে এত এত প্রত্যাশা, তার জন্যই প্রয়োজন জাতীয় ঐক্য। 25-এর প্রত্যাশা অবশ্যই এই ঐক্য অটুট থাকুক ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মাঝে। ফ্যাসিবাদের বিরোধিতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক পক্ষগুলো একই সুরে তারা কথা বলবে। একটা পয়েন্টে যে এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, যেটা আসলে এই রাজনৈতিক সংগঠনগুলোও করেছিল। আমি বিএনপি বলি বা জামাত বলি, সকল পলিটিক্যাল পার্টির কিন্তু সেই 23 সাল থেকে একটা কমিটমেন্ট ছিল। ফেসিবাদের বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে ঐক্যটি অটুট থাকুক, কারণ পরবর্তী বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে সকল প্রত্যাশা ছাপিয়ে তাদের দাবি, অবশ্যই বিচার করতে হবে গণহত্যার। আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, গুম খুন করেছে, আমরা যদি বিচারটাকে নিশ্চিত করতে পারি, পিলখানা থেকে শুরু করে শাপলা, পরবর্তীতে বিএনপি নিধন, জামাত নিধনের যেই নোংরা যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে, সেগুলোর যদি বিচার আমরা নিশ্চিত করতে পারি, এই সরকারের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থার জায়গাটি সুদৃঢ় হবে। এটা প্রত্যাশার বিষয় না, এটা করতেই হবে। গণহত্যার বিচার এটা করতেই হবে। গণহত্যার বিচারের আগে কোনো ধরনের নির্বাচনী কাঠামোর মধ্যে আমরা ঢুকতে চাই না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024-এ মানুষের মুক্তির যে সূত্রপাত হয়েছে, তার পূর্ণতা পাক 2025-এ এসে। এক্ষেত্রে বিগত ফ্যাসিবাদী সরকারের বিকল্প হয়ে উঠতে হবে জনগণকে। এই রাষ্ট্র জনগণের সম্পত্তি, তা জনগণের হাতেই ফিরে আসতে হবে। 24 হচ্ছে মুক্তির বছর, কিন্তু মুক্তি জিনিসটা তো দুদিনের ব্যাপার না, এটা মুক্তির সূত্রপাত হলো। দাবি ছিল এখনো বিকল্প নাই, তো জনগণকে প্রমাণ করতে হবে তার একটা বিকল্প আছে। সেই বিকল্প হচ্ছে সমগ্র জনগণ। আমরা এক পরিবারের জায়গায় আরেক পরিবার যেমন চাই না, এক নেতার পরিবর্তে আরেক নেতাও চাই না, কিন্তু জনগণের যে সম্পত্তি এই রাষ্ট্র, সেটা যেন তাদের হাতে ফিরে আসে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিকে বাইরে রেখেই সুসংহত করতে হবে জাতীয় ঐক্যকে। এই মুক্তিযুদ্ধকে বদভাবে যারা ব্যবসায়ী পরিণত করেছিল, তাদের বাদ দিয়ে ঐক্য করতে হবে। সবাইকে মিলে একটা ঐক্য, এটা কোনো জাতীয় ঐক্য নয়। ফ্যাসিবাদকে উৎখাত করার সংগ্রামে যারা যারা লড়াই করেছিল, তাদের সকলের কণ্ঠস্বর যেন আগামী দেশের নির্বাচন ব্যবস্থায় থাকে, এইটাই হচ্ছে জাতীয় ঐক্য। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে চেতনার নামে যে বাণিজ্য চলেছে, তা যেন 24 পরবর্তী বাংলাদেশে আর কখনো পুনরাবৃত্তি না হয়। 2025 সালে এটাই প্রত্যাশা প্রবীণ এই রাষ্ট্রচিন্তকের। বেলায়েত হুসাইন, এখন, ঢাকা।
2021 সালের পর 2024-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীদের। বছর জুড়ে সূচকের পতনে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী, যা অনেকটা নীরব রক্তক্ষরণ বলছেন তারা। এর কারণ হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলের লুটপাটকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তবে যে সংস্কার শুরু হয়েছে, এতে আগামী বছরের মাঝামাঝি এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আতাউন নিয়ন। ফিরে দেখা 2024-এ বছর জুড়েই টালমাটাল ছিল পুঁজিবাজার। সূচক, মূলধন, পুঁজি কমে নিঃস্ব হয়েছে বিনিয়োগকারীরা। 24-এ 5 আগস্ট শেখ হাসিনা পতনের সাথে সাথে সে সময়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা আত্মগোপনে গেলে সামনে আসতে থাকে বাজারের আসল চিত্র। এতে একদিকে 15 বছরের স্বৈরাচারী শাসন যেমন বাজারের ক্ষতি করেছে, অন্যদিকে 5 আগস্টের পরে এ খাতকে পুনরুদ্ধারের অপার সুযোগ পাওয়া গেছে। বছরটিতে দেখা যায় অর্থ পাচার, রিজার্ভ সংকট, বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া অস্থিরতা পুঁজিবাজারকে আরও তলানিতে ঠেলে দিয়েছে। ফলে পুঁজিবাজারে ধারাবাহিকভাবে সূচকের পতনের সঙ্গে কমেছে বাজার মূলধন। এমন পরিস্থিতিতে বিএসইসির নতুন কমিশনাররা দায়িত্ব নেওয়ার পর কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও তা খুব একটা কাজে আসেনি। তথ্য বলছে গত এক বছরে সূচক হারিয়েছে 1000 পয়েন্টের বেশি, আর বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছে সোয়া লাখ কোটি টাকার বেশি, আর লেনদেনের খরা ছিল সারা বছর জুড়েই। এদিকে অর্থ মন্ত্রণালয় ও বিএসইসি নতুন উপদেষ্টা ও কমিশনার পাওয়ার পর জানানো হয় পুঁজিবাজারের আসল অবস্থার কথা। জানানো হয় আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে পুঁজিবাজারে অবাধ লুটপাট হয়েছে। এ সময় অসংখ্য দুর্বল ও অস্তিত্বহীন কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়। এসব কোম্পানি এখন বাজারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর শ্বেতপত্র কমিটি জানিয়েছে গত 1.5 যুগে বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। গত কয়েক বছরের মধ্যে 2024-এ দেশের পুঁজিবাজারে সবচেয়ে বেশি পতন ঘটেছে। এতে 2010-এর পর গত বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। ফলে অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন, যার কারণ হিসেবে গত 1.5 যুগে লুটপাটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যে কারণে সংস্কারের সুফল অতি দ্রুত সামনে না আসলে বিনিয়োগকারী ধরে রাখা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে গত 15 বছরে যে অস্তিত্বহীন মন্দ কাগজে কোম্পানি বাজারে আনা হয়েছে, এতে গত বছরেও প্রায় 1 লাখ বিনিয়োগকারী বাজার ছেড়েছে। আর পট পরিবর্তনের পর নামমাত্র কোম্পানি তালিকাভুক্তির পরিমাণও কমেছে। নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার পর খায়রুল ও শিবলি কমিশনারদের আমলে করা অনিয়ম 4 মাসে প্রায় 1000 কোটি টাকা জরিমানা করা হয়েছে, যা এতদিন দায়মুক্তি দিয়ে আসা হচ্ছিল কারসাজিকারীদের। আর এই কারণে বর্তমান কমিশন আসার পর এ বাজারের আস্থা ফেরাতে গঠন করে অনিয়ম কারসাজি দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি। সেই সাথে সংস্কারে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। তাই বিগত সময়ে এই বাজার লুটপাটের পুঁজিবাজার ছিল বলে জানান বিশ্লেষকরা। বিগত সময় যেগুলো ঘটে গেছে সেটার কিন্তু দায় দায়িত্ব আসলে বর্তমান কমিশনারের যেমন নাই, বর্তমান সরকারের তেমন নাই। দিকে হচ্ছে তারল্যের যে একটা জটিলতা, অন্যদিকে হচ্ছে মানুষের আস্থার একটা সংকট। এই দুইটার কম্বিনেশনে কিন্তু পুঁজিবাজারে যে অবস্থাটা আছে। তবে আমি যদি সম্ভাবনার কথা বলি, তাহলে অবশ্যই 2025 সালের মিড রেঞ্জে যেই কাজগুলো হাতে নেওয়া হয়েছে তার কিছু কিছু সুফল অর্থনীতিতে দেখা দিবে। তবে সঠিকভাবে সংস্কার হলে আগামী বছরেই বাজার ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করলেন এই বিশেষজ্ঞ। ইনভেস্টমেন্ট স্লো ডাউন হয়েছে, এগুলো আমাদের সত্য কথা আমরা স্বীকার করে নিতে হবে। কিন্তু নিউ ইয়ার যেটা আমরা সামনে আমরা দেখতেছি 2025, সেখানে আমি আশা করতেছি যে সুদের হারটা নমনীয় হবে, শেয়ার বাজারের দিকে আবার ফান্ড ইনফ্লো করবে, ফেরত আসবে। বিশেষজ্ঞরা বলছেন জুলাই বিপ্লবের মাধ্যমে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগাতে না পারলে এ বাজার তলানিতে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আতাউন নিয়ন, এখন, ঢাকা। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বই। যদিও বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে না সব শিক্ষার্থী। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে আছেন মেহেরিন অ্যানি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। অ্যানি, কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাচ্ছে, কবে নাগাদ সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছবে, কি বলছেন শিক্ষার্থীরা?
রাত্রে আমি এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আছে, যেখানে আসলে আপনি যেটি বলছিলেন যে আসলে বছরের প্রথম দিনে কিন্তু সব শিক্ষার্থীরা সকল বই পাচ্ছে না। এই স্কুলের কথা যদি বলি, এখানে কিন্তু ক্লাস 4, 8 এবং 10-এর যে শিক্ষার্থীরা আছে তারাই কিন্তু আজকে বছরের প্রথম দিনে কিন্তু তাদের হাতে বই যাবে, এবং বইগুলো কিন্তু তারা সবগুলো বই পাচ্ছে না। শুধুমাত্র চতুর্থ শ্রেণীর যারা আছে তারাই সবগুলো বই পাবে। 6টি করে বই দেওয়া হবে স্কুলে। যারা আসলে ক্লাস 4-এ আসলে আছেন তাদের জন্য। আর এর পাশাপাশি যেটি বলছিলাম যে অষ্টম এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে কিন্তু এই স্কুল থেকে বছরের প্রথম দিনে তারা 3টি করে বই পাবেন। সেই বইগুলো হচ্ছে বাংলা, ইংরেজি এবং গণিত, যেটি আসলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে জানানো হয়েছিল যে বছরের প্রথম দিন আসলে সকল শিক্ষার্থীর হাতে বই, সবগুলো বই তুলে দেওয়া সম্ভব হবে না। তো সেই জায়গা থেকে যদি আমি এই স্কুলের কথা বলি, এই স্কুলে কিন্তু চতুর্থ, অষ্টম এবং দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আজকে তাদের মধ্যে বই বিতরণ করা হবে, এবং তাদের মধ্যে শুধুমাত্র চতুর্থ শ্রেণীর যারা আছে তারাই সবগুলো বই পাবে। অন্যদিকে অষ্টম এবং দশম শ্রেণীর যারা আছেন তারা কিন্তু 3টি করে বই পাবে। এবং আমি আপনাকে একটু বলে রাখি যে এবছর আসলে প্রতি বছর যে বই উৎসবটি হয় সেই বই উৎসব করা সম্ভব হচ্ছে না, কারণ বছরের প্রথম দিন কিন্তু সকল শিক্ষার্থী বই পাচ্ছে না। এবছর 40 কোটি বই ছাপানো হলেও আসলে সেই জায়গায় দেখা যাচ্ছে যে 6 কোটির কিছু বেশি বই কিন্তু ছাপানো সম্ভব হয়েছে, এবং সেই জায়গা থেকে আজকে প্রথম দিনে দেখা যাবে যে প্রত্যেকটা উপজেলায় 3টি করে বই কিন্তু পাঠানোর কথা বলেছে এনসিটিভি থেকে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আজকে কিন্তু সকাল 10টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষা ইনস্টিটিউটে একটি পিডিএফ ভার্সন, যদি স্কুলগুলোর যেসব বইগুলো রয়েছে প্রতি বছরই পিডিএফ ভার্সন চালু করা হয়। এবছর কিন্তু 691টি বইয়ের মধ্যে 441টি বইয়ের পিডিএফ ভার্সন সম্পন্ন করা সম্ভব হয়েছে, এবং সেই পিডিএফ ভার্সনগুলোই এবার আজকে অনলাইনে যে উদ্বোধন সেটি কিন্তু করা হবে, এবং সেখানে কিন্তু সেই অনুষ্ঠানে আজকে শিক্ষা উপদেষ্টা উপস্থিত থেকে সেই পিডিএফ ভার্সনের যে ওয়েবসাইট যে আপলোডের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান কিন্তু আজকে সেটির উদ্বোধন করা হবে। এবং আপনাকে আমি একটু বলে রাখি যে আজকে এই স্কুলে কিন্তু মতিঝিল আইডিয়াল স্কুল কলেজে কিন্তু 3টি শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে, যার মধ্যে শুধুমাত্র চতুর্থ শ্রেণীর যারা আছে তারাই কিন্তু সবগুলো বই পাবে, এবং অষ্টম এবং দশম শ্রেণীর যারা আছেন তারা কিন্তু 3টি করে বই পাবে। এবং অন্যান্য যেসব শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোর মধ্যে কিন্তু বই তারা পাচ্ছে না। তো বলা চলে যে প্রতি বছরের মতো এবার কিন্তু সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাচ্ছে না। তো রাত্রে এই ছিল আমার কাছে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ থেকে নতুন বছরের বই বিতরণের সর্বশেষ। নতুন বই বিতরণের আরও খবর জানাতে আজিমপুর গার্লস স্কুল থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, কোন কোন শ্রেণীর বই বিতরণ চলছে, এ বিষয়ে শিক্ষকরা কি বলছেন? রাত্রি 2025 শিক্ষাবর্ষের যে নতুন পাঠ্য বই, সেই পাঠ্য বই আমি এই মুহূর্তে যে স্কুলটিতে রয়েছি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমরা যতটুকু জেনেছি যে প্রাথমিকের বই এখানে এসছে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই এসছে, এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর আংশিক বই এসছে, এবং অন্যান্য শ্রেণীর আসলে 3টি করে বই এখানে এসছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই 3টি করে বই। একটু বলে রাখি, এবছর কিন্তু একটু ভিন্ন চিত্র। আমরা অন্যান্য বছর যেটি দেখেছি যে পাঠ্য বই আসলে প্রতি শিক্ষার্থীর হাতে হাতে, এবার কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রায় 40 কোটির বেশি বই আসলে এবার বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে শিক্ষার্থী হচ্ছে 4 কোটি, 4.5 কোটির মতো। তো এই বছর আসলে নানা রকম যেহেতু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গিয়েছে, আমরা দেখেছি 2024-এ যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর যে বিতর্কিত কারিকুলাম 2021-এর আওয়ামী লীগ প্রণীত যে বিতর্কিত 21-এর যে কারিকুলাম, সে কারিকুলামকে বাতিল করে অন্তর্বর্তী সরকার 2012 সালের কারিকুলামে ফিরে যায়, এবং 12 সালের কারিকুলামে নানা রকম সংযোজন, বিয়োজন, সংস্কার করার পরে টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে খুবই অল্প সময় পায় অন্তর্বর্তী সরকার বই মুদ্রণের জন্য এবং নানা রকম প্রক্রিয়া আর কাজগুলো শেষ করতে। তবে এখন পর্যন্ত আমরা যেটুকু জানি যে প্রায় 40.5
কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত 6 কোটির বেশি বই আসলে মুদ্রণ করা হয়েছে, যেগুলো মাঠ পর্যায়ে আসলে পৌঁছানো হয়েছে। আরেকটা বিষয় একটু বলতে হয় যে এবার কিন্তু আমরা যেই বিষয়টি দেখেছি যে বিগত সময়গুলোতে যেভাবে করে পাঠ্য বইয়ের মান নিয়ে আসলে খুবই বিতর্ক একটা ছিল, সেই জায়গা থেকে কিন্তু এবার আমরা দেখেছি যে খুবই অল্প সময় পেলেও এই অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা দেখেছি প্রেসে মন্ত্রণালয়ের প্রতিনিধি সার্বক্ষণিক থেকেছে এবং দেখেছি বইয়ের মান নিয়েও কিন্তু এবার একটা বিষয় যদি বলতে হয় যে অন্যান্য বারের চেয়ে এবার বইয়ের কাগজের যে জিএসএম, তারপরে বইয়ের যে উজ্জ্বলতা সেটি কিন্তু এবার বাড়ানো হয়েছে এবং যতটুকু বাড়ানো হয়েছে সেই মানটিও কিন্তু রক্ষার বিষয়ে আমরা মন্ত্রণালয়কে আসলে তৎপর দেখেছি। এবং আরেকটা বিষয় বলতে হয় যে এখন পর্যন্ত আমরা যে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন স্কুলগুলোতে যে খবর পেয়েছি যে সব শিক্ষার্থী আসলে সব বই শতভাগ বই হয়তো পাবে না, কিছু কিছু বই হয়তো পাবে এবং জানুয়ারির 10 তারিখের মধ্যে কিছু বই পাবে এবং এনসিটিভির যে লক্ষ্য তারা বলছেন যে জানুয়ারির 20 তারিখের মধ্যে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো। তো এই ছিল রাত্রি আমার কাছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে বছরের প্রথম দিনে নতুন বই দেওয়ার সবশেষ তথ্য। বছরের প্রথম দিনে সিলেটে মাছের বাজার অনেকটাই স্থিতিশীল। চাষের মাছের পাশাপাশি হাওর ও বিলের মাছের সরবরাহ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, বছরের শুরুতেই আজকে বেশ সরগরম রয়েছে সিলেটের বিখ্যাত সেই কাজির বাজার। আমরা রয়েছি নদী তীরবর্তী আমাদের কাজির বাজার যে মাছ বাজার রয়েছে সেটিতে। এখানে মৎস্য ব্যবসায়ীরা সকাল থেকেই কিন্তু তারা ব্যস্ত রয়েছেন মৎস্য কেনাবেচাতে। এবং আজকের বাজার দর নিয়ে যদি আপনাকে একটু বলি, আমি গত সপ্তাহে আমরা যেমনটি বলছিলাম যে মাছের বাজারের স্থিতিশীল রয়েছে, আজও কিন্তু তেমনই আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকাল থেকেই মোটামুটি স্থিতিশীল রয়েছে। কিছু কিছু মাছের দাম কিছুটা বাড়লেও বেশিরভাগ অধিকাংশ মাছ কিন্তু আসলে তেমন একটা দামের বৃদ্ধি আমরা লক্ষ্য করিনি, বরং স্থিতিশীলতাই বজায় রেখেছে সিলেটের মৎস্য ব্যবসায়ীরা। এবং এটার কারণ যদি আমি বলি, কারণ হচ্ছে যে মোটামুটি হাওর বিলের মাছ কিন্তু আসছে এবং দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। আমদানি অনেক ভালো থাকায়, সরবরাহ ভালো থাকায় কিন্তু আজকে দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। আমি যদি দামের কথা বলি, রুই মাছ পাওয়া যাচ্ছে পাইকারি বাজারে 320 থেকে 330 টাকা, মৃগেল মাছ 200 টাকায় পাওয়া যাচ্ছে পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। বোয়াল মাছ, বিলের যে বোয়াল, হাওড় অঞ্চলের বোয়াল 750 থেকে 760 টাকা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 800 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যদি অন্যান্য মাছের কথা বলি, সেগুলো কিন্তু দাম অনেকটাই কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, পাইকারি বাজারে দাম স্থিতিশীল থাকলেও কোনো খুচরা বাজারে আমরা খবর নিয়েছি যে দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। এটার কারণ হচ্ছে বাজার মনিটরিং করা খুব বেশি প্রয়োজন বলে মনে করছেন এখানকার ক্রেতারা। এই জন্য আসল কথা হচ্ছে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। এই ছিল সিলেটের মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। সন্দীপন শুভ জানাচ্ছিলেন সিলেটের মাছ বাজারের খবর। মানিকগঞ্জে 3 থেকে 4 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে 30 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এ নিয়ে আরও জানাতে ভুল জয়রা মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, মাংসের বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? রাত্রি আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকেই মাংসের বাজারে রয়েছি। তো তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে এবং বিক্রেতারাও বলছে যে বেচা বিক্রি বেড়েছে। তো আমি রয়েছে এখন পৌরসভার ভুলজয়রা মাংসের বাজারে। মূলত এখানে গরু এবং খাসির মাংস বিক্রি করা হয়। তো 3 থেকে 4 দিনের ব্যবধানে কিন্তু ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। আমরা মুরগি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সরবরাহ কম থাকার কারণেই তারা মুরগির দাম বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে পাকিস্তানি যে কক মুরগিটা রয়েছে সেটা কিন্তু কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়ে আজ সেটা কিন্তু 320 টাকায় বিক্রি হচ্ছে। আর অপরদিকে দেশি যে মুরগির মাংস সেটা 550 থেকে 580 টাকা বিক্রি হতে দেখেছি। এবং এই যে বাজার, এই বাজারে আমরা
গরুর মাংস বিক্রি হতে দেখেছি যে 700 টাকা কেজিতে, এবং খাসির যে মাংস রয়েছে সেটা কিন্তু 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। অপরদিকে যে এই যে মাংসের বাজার, কয়েক সপ্তাহ আগে আমরা দেখেছি যে একটা গরু জবাই করে 2-3 জন ব্যবসায়ী বিক্রি করতেন। আজ কাল রাত্রের থেকেই কিন্তু বিক্রি বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজ 60 জন ব্যবসায়ী রয়েছে এখানে, প্রত্যেকে একটা করে গরু জবাই করেছে, এবং আমি যে দোকানটা দাঁড়িয়ে রয়েছি তার পেছনে যে দোকানটা রয়েছে এরা এক একজন আরো একটি করে বেশি গরু করে জবাই করেছে। অলরেডি সকালবেলা থেকে এখন পর্যন্ত তাদের মাংস বিক্রি কিন্তু অনেকাংশেই বিক্রি হয়ে গেছে বলে আমরা দেখেছি। তো রাত্রি এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আসাদ জামান, জানাচ্ছিলেন মাংসের বাজারের খবর। প্রায় 200 বছরের পুরনো চা বাগানগুলোতে নতুন করে চা গাছ রোপণ না হওয়ায় এবং বাগানের জায়গায় অন্য ফসল আবাদ করার ফলে দিন দিন সংকুচিত হচ্ছে চা শিল্প। অন্যদিকে প্রায় প্রতিটি বাগানে কাঁচি দিয়ে পাতা তোলা অপরিষ্কার কারখানার কারণে কমছে গুণগত মান। এম এ হামিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। দেশের 169টি চা বাগানের মধ্যে 148টি সিলেট অঞ্চলে, এর মধ্যে মৌলভীবাজারেই 92টি। চা আবাদের কথা বলে বাগান কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে জমি লিজ নিলেও সেখানে করা হচ্ছে রাবার চাষ, বৃক্ষরোপণ, মাছ চাষ, আনারস সহ বিভিন্ন চাষাবাদ, যাতে এই শিল্পে ধস নামতে শুরু করেছে। বাগানের ছায়াদানকারী গাছগাছালি ও টিলাভূমি কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, ফলে দিন দিন নষ্ট হচ্ছে বাগানের জায়গা। প্রায় সবগুলো বাগানেই কাঁচি দিয়ে পাতা কাটায় কমেছে চায়ের গুণগত মান। চা ফ্যাক্টরিগুলি বর্তমানে মালিকদের গলার পার হয়ে গেছে, না পারে রাখতে না পারে ছাড়তে। অনেক বাগানের মালগুলা ব্রাউন কালার মাল আসতেছে, হালকা হোয়াইটের, এই মালগুলা আমাদের চলে না, এগুলো প্যাকেটজাত করতে একটু সমস্যা হয়। বর্তমান যে বাজার, এই বাজারে বাইরের পরিমাণ খুব কম, পার্টিসিপেন্ট কম, তাতে আসলে বাজারে তেমন চা বিক্রি হচ্ছে না। চা যখন উৎপাদন করে থাকি তখন সাথে সাথে আমাদের চাগুলো বিক্রি হয়ে গেলেই ভালো, চা বিক্রি হওয়ার সাথে সাথে আমাদের টাকাগুলি ব্যাংকে চলে আসে এবং তাতে আমাদের বাগানের লেবার পেমেন্ট বা অন্যান্য খরচ করতে সুবিধা হয়। এদিকে শ্রমিক অসন্তোষ ও শ্রমিকের মজুরি না দেয়ায় কাজ বন্ধ থাকায় এবছর কমেছে চায়ের উৎপাদন। 1 কেজি চা তৈরিতে 220 টাকা খরচ হলেও তা বিক্রি করতে হচ্ছে 160 টাকায়। আমাদের মজুরি পরিশোধ না করার কারণে কাজের মধ্যে একটা স্পিড, একটা আমাদের গতির মধ্যে একটা স্থবিরতা একটা দেখা দিচ্ছিল, এবং এটা যেন কাজের আউটপুট একটা মানে খুব একটা পাইনি। উৎপাদন খরচ থেকে অকশন মূল্য কম পাওয়াতে মূল সমস্যাটা এখানে। তো আমরা সাম্প্রতিককালে কোম্পানির ফান্ড বৃদ্ধির জন্য প্লেসমেন্ট শেয়ার আমরা বলি, ওটা একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। বাগান মালিকরা বলছেন বিদ্যুৎ, গ্যাস সহ বেশিরভাগ উপকরণের দাম বাড়লেও কমেছে চায়ের দাম। এতে অনেকেই বাধ্য হচ্ছেন বাগান বন্ধ করতে। তবে চা শিল্পের উন্নয়নে কাজ চলমান রয়েছে বলছেন চা বোর্ডের চেয়ারম্যান। বাগান মালিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন তিনি। কোয়ালিটিটাকে এমফাসাইজ করার জন্য আমাদের দিক থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে টি বোর্ডের দিক থেকে যত ধরনের সহযোগিতা, লাইক ট্রেনিং করানো, তাদেরকে বোঝানো, কর্মশালা করা, তাদের সাথে আলোচনা সভা করা, এগুলো সবই আমরা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে এটার ইন্টেন্সিটি বাড়াবো। চা শিল্পের উন্নয়নের জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে ধীরে ধীরে বাড়বে বাগানের সংখ্যা, ধ্বংসের মুখ থেকে রক্ষা পাবে চা শিল্প। এখন মৌলভীবাজার। শরীয়তপুরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র। প্রতিদিন উত্তোলন করা হচ্ছে লাখ লাখ ঘনফুট বালু। অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে পড়েছে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ সহ বহু স্থাপনা। প্রশাসনের অভিযানে জেল জরিমানার পরেও থামানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। শরীয়তপুরের পদ্মা নদীর নড়িয়া এলাকা, নদীর মাঝে সারি সারি অবৈধ ড্রেজার। অপরিকল্পিতভাবে তোলা হচ্ছে বালু। একের পর এক বাল্কের যোগে নদীপথে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এ তো গেল দিনের দৃশ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিতে দিনের আলো কমতেই নদী তীরে নোঙর করা শতাধিক ড্রেজার সচল হয়ে ওঠে। অভিযোগ আছে প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় রাতের আধারেই কয়েক লাখ ঘনমিটার বালু উত্তোলন করে বিক্রি করছে একাধিক সংঘবদ্ধ চক্র। নদীর যে অংশে বালু উত্তোলন হচ্ছে
রাস্তার কাছেই ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধ, যে বাঁধ রক্ষা করেছে নড়িয়া ও জাজিরা উপজেলাকে। এরই মধ্যে ধসে গেছে পদ্মা সেতু সংলগ্ন বাঁধের ১০০ মিটার অংশ। এতে আতঙ্কিত পদ্মা পাড়ের মানুষ। এটা তো অপরিকল্পিতভাবে তার ইচ্ছা মতো, তার যতটুকু প্রয়োজন সে কতটুকু বিক্রি করে তার বিক্রি করতেছে অবৈধভাবে। তো অন্ধকারে তো বহুতই কাটতে আছে, দেখা যাইতেছে রাইতে তো ঘুমো এখন যেন শব্দ টালায় ভাঙে নিলে তো আমরা এই পারের মানুষ তো অনেক কষ্টেই থাকবো। যেমন যদি নদী ভাঙে এটার ভয় তো থাকতে হবে আমাদের। এই যে বেড়িবাঁধটা যেন পোক্ত থাকে আর ড্রেজিং এর যে কাজগুলো এগুলো যেন বন্ধ থাকে, মানে আমরা এটাই চাচ্ছি। অবৈধ বালু উত্তোলন বন্ধে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার কথা জানায় ছাত্র জনতা। নদী তীর রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে, এর ফলে নড়িয়া নদীগর্ভে চলে যাবে এবং আমরা এই নড়িয়ার ব্যাপক স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে, এখন আমরা নতুন করে আবার এই নদীর একটা ভয় আছি, ভাঙনের ভয় আছি। বালু উত্তোলনের এই মহোৎসবে মেতেছেন নড়িয়ার আজহার শিকারী তারা মিয়া ও জাজিরার রফিক খা, ফয়জল খা সহ আরও অন্তত 10 থেকে 12 জন। গোপনে ধারণ করা ভিডিওতে চক্রের অন্যতম সদস্য আজহার শিকারীর কথাও মেলে সেই তথ্যের প্রমাণ। চেষ্টা করেন টাকা দিয়ে টিম এখনকে ম্যানেজের। এই একটা লোকের দুজন পার্টনার এবং তারা জড়িত, আঘাত করা আপনি শান্ত জড়িত, এরপর উপরে রাজন মুন্সি আছে। আমি লিড দিই বলতে এরকম যে সবার কই তোরা করে এরকম না, আমি বলে থাকি অনেকের মন্তব্য না আমার সবার সুসম্পর্ক ভালো আছে, আপনি একটু সমন্বয় করে রাখেন, বিষয় এরকম আর কিছু না। পানি উন্নয়ন বোর্ড বলছে অপরিকল্পিত ড্রেজিং বন্ধ না হলে ব্যাপক নদী ভাঙনের পাশাপাশি ঝুঁকিতে পড়বে তীররক্ষা বাঁধ। বালু উত্তোলন বন্ধে নানা পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন। নদী তীর সংরক্ষণ প্রকল্প এটা আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ, এবং কাছে যদি এটা ড্রেজিং করা হয় এটা অবশ্যই এটা ক্ষতির সম্মুখীন হবে, যেটাতে হচ্ছে সাধারণ জনগণ এবং নড়িয়াবাসী এদের জন্য হচ্ছে এটা হুমকি স্বরূপ হবে। আমরা যখনই খবর পাচ্ছি আমাদের অভিযান তখন তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ, নৌ পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা এই অভিযানগুলি পর্যালোচনা করছি। আমরা সর্বাত্মকভাবে তৎপর রয়েছি। সম্প্রতি পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার জব্দসহ 17 জনকে 10 লাখ টাকা জরিমানা ও 8 জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়ত। শেষ করব এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাগত 2025 বর্ণিল আতশবাজি সহ দেশে দেশে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর বরণ। 25 জুলাই গণহত্যার বিচার দেখতে চায় সাধারণ মানুষ। শক্ত পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে চলার প্রত্যয়। আমাদের যে অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে। দেড় যুগে পুঁজিবাজার থেকে 1 লাখ কোটি টাকা হওয়া, সংস্কার শেষে আসছে বছর ঘুরে দাঁড়ানোর আশা। শরীয়তপুরে পদ্মা নদীতে ঠেকানো যাচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন, ঝুঁকিতে 1,500 কোটি টাকার বাঁধের স্থাপনা। আর এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশনে ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।